তোদের আগের দিন কতগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম, সেখান থেকে আজকে 5টা তাহলে শুরু করছি। এইগুলোর আমি এই যে বিভিন্ন আয়নের ইলেকট্রনীয় বিন্যাস লিখতে দিয়েছিলাম, সেটাকে আজকে সেই হোমওয়ার্কগুলোকে দিয়ে একটু ইলেকট্রনীয় বিন্যাসটাও ঝালিয়ে নিচ্ছি, পাশাপাশি তোদের হোমওয়ার্কটাকেও একটু সলভ করে দিচ্ছি। অনেকেই ঠিক করেছিস দেখলাম, আবার অনেকে ছোটোখাটো ভুলও হয়েছে, সবটাই মিলেমিশে। তো আমি সবাইকার ভুল ঠিক সবটা ধরেই সবগুলোরই আমি মোটামুটি একটা বুঝিয়ে দিচ্ছি। বিশেষ করে দেখছিলাম যে এফি মাইনাসটাতে কিন্তু ভুল হচ্ছে তোদের অধিকাংশই। তো দেখা যাক, আমি প্রথম থেকে বলছি, ধর হাইড্রোজেন মাইনাস। আমি বারবার একটা কথা বলছি, যখন আয়নের ইলেকট্রনীয় বিন্যাস বার করতে দেবে, প্রথমে নিউট্রাল অ্যাটমটার বার কর। নিউট্রাল অ্যাটমটার একটা ধর অ্যাটম, সেই অ্যাটমটা থেকে এই অ্যাটমটাকে যদি একটা ইলেকট্রন যোগ করি, সে হয় এ মাইনাস। আর বি বলে একটা অ্যাটম থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে হয় বি প্লাস। একটা ইলেকট্রন কম, তাই বি প্লাস। যদি দুটো ইলেকট্রন কম হয় বি টু প্লাস। আবার যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে এ টু মাইনাস। এই যদি দুটো ইলেকট্রন যদি ঢুকে তাহলে এ টু মাইনাস, দুটো ইলেকট্রন বেশি আছে। মানে ব্যাপারটা অঙ্কটা কি, কারণ নিউট্রাল অ্যাটমটার মধ্যে প্রোটনের সংখ্যা আর ইলেকট্রনের সংখ্যা সমান। ধর 20টা যদি প্রোটন থাকে, 20টা ইলেকট্রন থাকবে একটা প্রসম বা নিউট্রাল অ্যাটমের বেলায়। এখন তুই দুটো ইলেকট্রনকে বার করছিস, অর্থাৎ 18টা প্রোটন হয়ে গেল, আর এই 20টা প্রোটনই থেকে গেল, আর 18টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে 18টা প্রোটন আর 18টা ইলেকট্রন একে অপরকে প্রশমিত করে দিল, নালিফাই করলো, নিউট্রালাইজ করলো। তাহলে অতিরিক্ত দেখতে পাচ্ছিস আমরা আমাদের দুটো প্রোটন রয়ে যাচ্ছে। যদি একটা ধর 20টা যদি প্রোটন থাকে, 20টা যদি ইলেকট্রন থাকে, আর যদি আমি দুটো ইলেকট্রনকে বার করে নিই অ্যাটমটা থেকে, তাহলে 18টা ইলেকট্রন হয়ে পড়ে এবং সেটা 18টা প্রোটনকে প্রশমিত করে। তাহলে দুটো প্রোটন আমাদের এক্সেস থেকে যাচ্ছে, তাই 2 প্লাস হয়ে যাচ্ছে। আবার যদি দুটো ইলেকট্রন আমরা ঢুকিয়ে দিই, তাহলে 22টা ইলেকট্রন হয়ে গেল, 20টা প্রোটন 20টা ইলেকট্রনকে প্রশমিত করবে, দুটো ইলেকট্রন রয়ে যাচ্ছে এক্সট্রা, তাই সেটা এ টু মাইনাস। এই হচ্ছে আয়নের স্ট্রাকচার। কিন্তু এখানে মাথায় রাখবি, একটা আয়ন তৈরি করার ক্ষেত্রে আমরা সবসময়তে ইলেকট্রনকে ঢোকাই বা বার করি, কখনো প্রোটন ঢুকিয়ে বা বার করে আয়ন তৈরি করতে পারবি না। কারণ প্রোটনটা হচ্ছে একটা অ্যাটমের ক্যারেক্টারিস্টিক্স পার্টিকেল বলা হয়, আগেই বলেছি, চরিত্র নির্ধারণকারী। প্রোটনের সংখ্যা দিয়েই একটা অ্যাটমকে, একটা মৌলকে, একটা এলিমেন্টকে চেনা যায়। সেই এলিমেন্টটার অ্যাটমের কতগুলো প্রোটন আছে, ইলেকট্রন বা নিউট্রন নয়। ভিন্ন রকমের এলিমেন্ট বা মৌলের কিন্তু তার অ্যাটমগুলোর বা আয়নের নিউট্রন একই রকমের থাকতে পারে। আবার যেমন ধর টিট্রিয়াম, হাইড্রোজেনের দুটো নিউট্রন আছে, আবার হিলিয়ামেরও দুটো নিউট্রন কিন্তু সমান হতেই পারে। আবার ইলেকট্রনও সমান হতে পারে, হাইড্রোজেন মাইনাস এর দুটো ইলেকট্রন আছে, আবার হিলিয়ামেরও দুটো ইলেকট্রন আছে, দেখ সমান। তাহলে কিন্তু প্রোটন সবসময়তে একদম ইউনিক জিনিস, মানে একটা জিনিসেরই একটাই থাকবে। যেমন হাইড্রোজেনের প্রোটন একটা প্রোটন যার সেই হাইড্রোজেন, দুটো প্রোটন যার সেই হচ্ছে হিলিয়াম। যদি বলিস যে 8টা প্রোটন যার, সে সবসময় অক্সিজেনই হবে। অন্য কোনো কাউকার, কোনো স্পিসিসের, শুধুমাত্র পরমাণু নয়, কোনো আয়নেরও 8টা প্রোটন হতে পারে না অক্সিজেন ছাড়া। বোঝা গেল? তাহলে যখন তুই আয়ন লিখবি, আয়ন লেখার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে নিচে যেমন এই একটা লিখছি, সেটা লেখার দরকার নেই, কারণ এখানে একই আছে। ব্যাপারটাকে দেখ, এই জায়গাটা একটু বুঝিয়ে দিই। এখানে H মাইনাস মানে দুটো ইলেকট্রন, মানে একটা ইলেকট্রন ছিল এইচের, আর H মাইনাস মানে একটা ইলেকট্রন অতিরিক্ত আছে, তাহলে দুটো ইলেকট্রন হয়ে গেল। তুই দুটো ইলেকট্রনের হিসেবটা করছিস, কিন্তু এখানে 2 লেখা চলবে না। এই নিচের 2টা, এই যে পরমাণু ক্রমাঙ্ক, এটা মানে কিন্তু সবসময় নাম্বার অফ প্রোটন। নিস্তড়িত পরমাণুর ক্ষেত্রে, নিউট্রাল অ্যাটমের ক্ষেত্রে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যাটা সমান, তাই অ্যাটমিক নাম্বার দিয়ে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি। যেটাই নাম্বার অফ প্রোটন সেটাই নাম্বার অফ ইলেকট্রন। তাই আমরা এই যে অ্যাটমিক নাম্বার দিয়ে ইলেকট্রনের, এই অ্যাটমিক নাম্বারটা হচ্ছে নাম্বার অফ প্রোটন, কিন্তু নিস্তড়িতের ক্ষেত্রে প্রোটন আর ইলেকট্রন সমান বলে ইলেকট্রনের সংখ্যাটা তাই ধরেই করে দিচ্ছি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তুই হাইড্রোজেন 1, এখানে H মাইনাস মানেও হাইড্রোজেন 1, Na প্লাস মানে এখানে 11, S16 যেমন, সেরকম S2 মাইনাস হলো নিচে 16ই আছে, কখনো 18 নয়। এটা যেন মাথায় থাকে, সেজন্য কিছুই লেখার দরকার নেই। 16 লিখলে তো আমাদের হিসেবে ভুল হয়ে যাবে, তার থেকে এখানে 18 লিখলে আমাদের হিসেবে ভুল হয়ে যাবে, আর 16 লিখলে তো আমাদের অঙ্ক পুষতে গিয়ে দেখবি গোলমাল হয়ে যাচ্ছে।
সেই জন্য 16টা এখানে একটা নিউট্রাল লিখবি, তারপরে 2- লিখবি, পরে যখন অনেক প্র্যাকটিস হয়ে যাবে তখন ডাইরেক্ট লিখবি। কিন্তু আপাতত এখন পুরো 11টাতে যখনই আয়নের তোকে ইলেকট্রনীয় বিন্যাস লিখতে দেবে তখন প্রথমে নিউট্রাল অ্যাটমটা লেখ এবং সেটার সাপেক্ষে ইলেকট্রনকে বাড়া বা কমা। যেমন দেখ হাইড্রোজেন 1 একটা ইলেকট্রন আছে, আমি আরেকটা H- মানে আরেকটা ইলেকট্রনকে বাড়িয়ে দিচ্ছি, মানে দুটো ইলেকট্রনের করছি, তাহলে 1s2 হয়ে গেল, তার ব্লকিংটা এরকম হবে। আবার সোডিয়ামে গেল 1s2 2s2 2p6 3s1, বুঝতে পারলি? 1s2 2s2 2p6 3s1। এরপরে তাহলে দেখ Na প্লাস যখন আমি করছি তখন আরেকটা অতিরিক্ত ইলেকট্রন ঢোকাচ্ছি, আরেকটা ইলেকট্রনকে বার করে নিচ্ছি, তাহলে 3s1 থেকে শেষ, মাথায় রাখবি আরেকটা কথা আগের দিন বলেছি, শেষ অরবিট কক্ষপথ থেকে কিন্তু ইলেকট্রন বেরোয়, SPDA না এফ এটা ভাবার দরকার নেই, 3 নম্বর কক্ষপথ থেকে শেষ কক্ষপথের সবথেকে শেষ কক্ষপথের শেষ ইলেকট্রনটা বেরোবে। তাহলে 3 নম্বর কক্ষপথের একটা ইলেকট্রন সেটাই বেরিয়ে গেছে, 3s0 লেখার দরকার নেই বলে 3sটাকে উড়িয়ে দিয়েছি, তাই 2p6 লিখে শেষ করে দিয়েছি। এখানেও কিন্তু সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11, প্রোটন 11টাই আছে, কিন্তু ইলেকট্রন আছে 10টা, তাই 10টা ইলেকট্রনের আমি বিন্যাসটাকে লিখেছি। এবং কী করে লিখেছি, 10টা ইলেকট্রনের বিন্যাস লেখার জন্য আগে 11টা ইলেকট্রনের আগে লিখে ফেলেছি, তার থেকে একটা কমিয়ে দিয়েছি, জাস্ট একটা প্লাস মানে। আবার এখানে দেখ S16 সালফার 16 1s2 2s2 2p6 3s2 3p4, S2- মানে দুটো ইলেকট্রন অতিরিক্ত আছে, দুটো ইলেকট্রন অতিরিক্ত আছে, ঢুকিয়েছি দুটো ইলেকট্রনকে আমি সালফার অ্যাটমের নিউট্রাল সালফার অ্যাটমের মধ্যে আরও দুটো ইলেকট্রনকে অ্যাড করেছি। তাহলে এবারে কি হচ্ছে, সালফারের দুটো ইলেকট্রন অ্যাড হচ্ছে মানে শেষ অরবিট মানে 3 নম্বর অরবিটে অ্যাড হবে, 3 নম্বর অরবিটে 3s2টা ভর্তি, তাহলে 3p4 এর মধ্যে অ্যাড হবে, 3p4 এখন দুটো জায়গা স্পেস ফাঁকা আছে, দেখ 3p6 হতে পারে, তাই এটাকে আমি দুটো ইলেকট্রনকে অ্যাড করে 3p6 করে ফেলেছি এবং তার বিন্যাস লিখে দিয়েছি। এবং প্রতিটা ক্ষেত্রেই দেখ এটাও যেমন হয়েছে ডায়াম্যাগনেটিক, এটাও ডায়াম্যাগনেটিক হয়েছে। যদি ডায়াম্যাগনেটিক তোদেরকে এটা বলতে বলিনি তবু আমি লিখে দিচ্ছি, তোরা লিখে নিবি। ডায়াম্যাগনেটিক ক্যালসিয়াম 2+, আবার ক্যালসিয়াম 20 লিখেছি, দেখ 3s2 3p6 4s2, এটা তোদের হোমওয়ার্কে লেখাই আছে। ক্যালসিয়াম 2+টা দুটো ইলেকট্রনকে কমিয়ে দিয়েছি, জাস্ট 4s2টাকে 0 করে দিয়েছি। কপার 29 সাজিয়ে রেখেছি 3d10 4s1। এই জায়গায় দেখ যদি সাজিয়ে না লিখলে কিন্তু অনেকে জিজ্ঞেস করছে না স্যার সাজাবো কেন, মানে আমাদের অতিরিক্ত খাটালি হচ্ছে, সেইটা কেন হচ্ছে এখান থেকে বুঝতে পারবি। কেন সাজাবি, সাজাতে কেন হবে, তোর খাটালিটাকে তুই বাঁচাতে গিয়ে তোর নাম্বারটা কমে যাবে, কারণ তুই ভুল করে ফেলবি। দেখ যদি এটাকে সাজিয়ে না লিখতাম, সাজিয়ে না লিখে কী লিখতাম, তাহলে লিখতাম হচ্ছে 4s1 3d10 লিখতাম। এবারে যখন আমি একটা ইলেকট্রনকে বার করছি তখন D থেকে এটা বার করে ফেলতাম, D9 হয়ে যেত। এই ভুলটা কিন্তু আমাদের হতেই পারে, কিন্তু সাজিয়ে লিখলে খুব পরিষ্কার, আমরা পরিষ্কার মনে বুঝতে পারছি ভ্যালেন্স সেল কোনটা না, 4 নম্বরটা ভ্যালেন্স সেল, এখান থেকে একটা ইলেকট্রন বেরোবে, 4s থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল এবং 3d10 হয়ে গেল। তাই Fe226 এটা খুব ইম্পর্টেন্ট, এটা যদিও আয়রনের মাইনাস চার্জ হয় না যেহেতু মেটাল আয়ন, তবুও তোদেরকে বোঝানোর জন্য ব্যাপারটাকে আমি দিয়েছিলাম। 2-1 মাত্র দেখলাম ঠিক করেছিস, বেশিরভাগই কিন্তু ভুল হয়েছে। তো Fe26 ব্যাপারটাকে দেখ একটু। Fe26টা হচ্ছে কেমন, আগে Fe26 লিখে দিয়েছি সাজিয়ে 3d6 4s2, এরপরে একটা ইলেকট্রনকে ঢোকাবো, কোথায় ঢোকাবো, দেখ একটা ইলেকট্রনকে ঢোকাবে কোথায়, 3dতে কিন্তু একটা ইলেকট্রন ঢোকানো যাবে না, এটা কিন্তু যোজক কক্ষপথ না, 4 নম্বরে ঢোকাতে হবে। 4 নম্বরে যদি ঢোকাতে হয় এসটা কিন্তু আবার ভর্তি, এসে জায়গা নেই, তাহলে 4pটা খোলা আছে ফাঁকা, সেই জন্য 4pতে দেখিয়েছি আমি। দেখ ওই জন্য Fe- আমি কালার 3টে কালার ইউজ করে দেখিয়ে দিয়েছি। লাল রঙে দেখ 3d6, এটাকে যদি সাজিয়ে না রাখলে এটাকেই মনে করতিস যে ভ্যালেন্স সেল, কিন্তু এটা ভ্যালেন্স সেল নয়। 4sটা হচ্ছে 4টা হচ্ছে ভ্যালেন্স সেল, 4 হচ্ছে ভ্যালেন্স সেল, 4sটা তো সাবসেল, 4টা ভ্যালেন্স সেল, কিন্তু 4sটা ভর্তি, বাধ্য হয় একটা ইলেকট্রন 4এরই ঢুকবে, এসে যেহেতু জায়গা নেই তাই পিএ ঢুকলো, আবার পিএ জায়গা না থাকলে তারা ডিএ ঢুকতো, 4dতে ঢুকতো ইত্যাদি, বুঝতে পেরেছিস? এইভাবে আমাদেরকে কিন্তু ইলেকট্রনীয় বিন্যাসগুলো করতে হবে। এখানেও ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক লিখে দিচ্ছি, মোটামুটি তো সবই ডায়া হচ্ছে, এটাও ডায়া হয়েছে, শুধুমাত্র এটা প্যারা হচ্ছে, এটা প্যারাম্যাগনেটিক হচ্ছে, এবং এর বিএর মানটা হচ্ছে √1 × 1 + 2 bm, অর্থাৎ 2003 √3 bm।
2 আর 1 3, 3 আর 1 3, কারণ x সমান হচ্ছে 1। ঠিক আছে, এরপরে তোদেরকে আমি দেখাই যে একটা জয়েন্টের প্রবলেম দিয়েছিলাম। সেই জয়েন্টের প্রবলেমটার 4টে অপশন ছিল। সেই অপশনগুলোকেও আমাকে বলতে হবে, তাহলে আমাকে দেখতে হবে একদম ঠিক কোশ্চেনটা কী ছিল। হ্যাঁ, বলেছিলাম যে একটা স্পিন কোয়ান্টাম নাম্বারের যদি 3টে ভ্যালু হয়, +12, -12 আর 0, এই 3টে যদি ভ্যালু হয়, এর অর্থ হচ্ছে কি একটা অরবিটালের মধ্যে 3টে ইলেকট্রনের থাকা। একটা অরবিটালের মধ্যে 3টা, এটা হাইপোথেটিক্যাল, কাল্পনিক, এরকম হয় না। যদি হয় তখন আমরা এরকম কাল্পনিক 3টে ইলেকট্রনকে দেখে দিলাম, তাহলে একটা অরবিটালে 3টে ইলেকট্রন থাকবে। অর্থাৎ এস অরবিটালটার মধ্যে, এই যে এস অরবিটালের মধ্যে 1 × 3 3টে ইলেকট্রন থাকবে। পি অরবিটালের মধ্যে 9টা ইলেকট্রন থাকবে। ডি এর মধ্যে 5টা আছে, 1 2 3 4 5, 5 × 3 = 15টা থাকবে। আর এফ এর মধ্যে 7টা থাকে, 1 2 3 4, 1 2 3 4 5 6 7, 7টা, তাহলে 7 × 3 = 21টা ইলেকট্রন থাকতে পারে। আগের নিয়ম মানছে না। তাহলে জিন 30-এর পি ইলেকট্রনের সংখ্যা বার করতে দিয়েছিলাম। তাহলে জিন 30-এর ক্ষেত্রে ইলেকট্রনিক বিন্যাস কী হবে? 1s3, কারণ এসের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা এখানে 3 হয়ে গেছে। তারপরে 2s3, তারপর 2p9, 3 আর 3 6 আর 9 6 15, তারপরে হচ্ছে 3s3, 15 আর 3 18, তারপরে হচ্ছে 3p9, তাহলে 18 আর 9 27, তারপর হচ্ছে 4s3, 27 আর 3 30 হয়ে গেল। 3 আর 3 6, 9 আর 6 15, আর 3 18, 18 আর 3 21 আর 9 30, তাহলে 30 হয়ে গেল। তাহলে পি ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 9 আর 9, টোটাল 18টা পি ইলেকট্রন আছে। পি ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 18। বুঝতে পেরেছিস? অনেকেই দেখলাম এটা ঠিক করেছিস, ভালো, ঠিক করেছিস অনেকে। ব্যাপারটা বুঝতে পারলি? যাদের একটু ভুল হয়েছে বা করতে পারিসনি, অ্যাটেন্ড করিসনি, তারা ব্যাপারটাকে নিশ্চয়ই আশা করি বুঝতে পারলি। এইভাবে নিজেদেরকে, তোদের 11-12-এর কেমিস্ট্রির ব্যাপারটা হচ্ছে কি, তোদের ভাবতে বেশি হবে, মৌলিক বুদ্ধি চাই, নানা রকম দিক থেকে ভাবতে হবে। যে যত বেশি ইনোভেটিভ পাওয়ার, যার যত বেশি, যে যত বেশি নতুন নতুন ভাবতে পারিস, ভাবতে পারিস, তাদের ক্ষেত্রে কিন্তু 11-12টা অনেক সহজ। খুব টেক্সট বই লেভেলের একদম গতানুগতিক প্রশ্ন কিন্তু জয়েন্ট এন্ট্রান্সে খুব একটা পড়ে না, নিজেদের ভাবার মতো পড়ে। তুই সারা বছর ধরে, 2 বছর ধরে যা পড়লি, সেই পড়াটার থেকে নিজস্ব ভাবনা চিন্তার উপরে বেশ দেখবি কিছু প্রশ্ন পড়ে। আমি যখন এমসিকিউ তোদের নেব, সাবজেক্টিভ পরীক্ষাও নেবো এই সাইটের মধ্যে, এমসিকিউ পরীক্ষাটা এই অ্যাটমিক স্ট্রাকচারটা শেষ হয়ে গেলে নেবো। আমি অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং আর পিরিয়ডিক ক্লাসিফিকেশন খুব আস্তে আস্তে পড়াচ্ছি, কারণ এগুলো হচ্ছে একদম ফান্ডামেন্টাল আইডিয়া। এগুলোকে তাড়াহুড়ো করছি না, আস্তে আস্তে পড়াচ্ছি। যদি অফলাইনে পড়াতাম তাহলে এইভাবেই আস্তে আস্তেই আমি পড়াই। পরমাণুর গঠন, পর্যায় সারণী আর রাসায়নিক বন্ধন খুব মন দিয়ে বোঝ এবং প্রতিটা ক্লাসকে খুব গুরুত্ব দিয়ে দেয়। অনেকেই দেখছি খুব ভালো পারফর্ম করছিস, ভালো লাগছে দেখে, খুব ভালো উত্তর দিচ্ছিস, আমাকে ভালো ভালো প্রশ্ন করছিস, অনেকে ফোন করছিস, হোয়াটসঅ্যাপে মেসেজ করছিস, ভালো। এইগুলোই আমি চাই। এই যে যারা এরকমভাবে করছিস, ভাবনা চিন্তা করছিস, তাদের সবসময়তেই সবসময় আমার পছন্দের থাকবি। এবং তাদেরকে আমি 2 বছর, তোরা যার যখন প্রয়োজন হবে, যদি আমাদের লকডাউন পরে কেটে যায়, আমাদের যদি অফলাইনে আমরা ক্লাস শুরু করতে পারি, তখন যার যখন প্রয়োজন হবে আমার সঙ্গে তোরা যোগাযোগ করতে পারিস। এটা কিন্তু সারা বছর, থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর ধরে আমি তোদের সাথে কন্ট্যাক্টে থাকবো। ঠিক আছে? তাহলে এরপরে আজকে যে জায়গাটাকে পড়াবো, এই জায়গাটাকে একটু শুরু করি। আজকের জায়গাটাকে হচ্ছে কি, দেখ, প্রথম নম্বর পড়াবো তোদের প্রথম নম্বর পড়াবো ডি ব্রগলিটাকে আগে পড়াই। ডি ব্রগলি, ডুয়েল নেচার অফ ইলেকট্রন। ডি ব্রগলি ইলেকট্রনের দ্বৈত চরিত্র। ব্যাপারটাই কেমন দেখ, দ্বৈত চরিত্র বা ডুয়েল নেচার কেমন? ডুয়েল নেচার কেমন? আমাদেরও দেখবি ডুয়েল নেচার
খুব ভালো করে দেখবি, আমরা বাড়িতে এক রকমের থাকি আর বাইরে আর এক রকম থাকি। বাড়িতে শুধুমাত্র পোশাক দিয়ে নয়, যে বাড়িতে তোরা বারমুডা টি শার্ট পরে আছিস, বাইরে গেলে জিন্স পরিস, ভালো জামা প্যান্ট পরিস, এটা শুধু নয়, আমাদের নেচারটা দেখবি। কেউ হয়তো আমরা বাড়িতে আমরা একরকমভাবে কথা বলি, একটু তাড়াহুড়ো করে কথা বলি, বিভিন্ন রকমের ডাইলেক্টগুলো, বিভিন্ন রকমের আঞ্চলিক টানগুলো আমাদের বাড়ির কথাতে খুব সহজে ধরা পড়ে। কিন্তু যখন আমরা বাইরে আমি কমিউনিকেট করি, আমরা যখন বাইরে কমিউনিকেট করতে চাই, তখন আমরা একটু বাইরের মতন করে আমরা কথা বলতে চাই এবং সেভাবেই থাকতে চাই। অথচ আমাদের নেচারগুলো একটু হয়তো আলাদা। হয়তো কেউ একটু অনেকটা রাফ অ্যান্ড টাফ, একটুতে রেগে টেগে যায়, দেখি বাইরে গিয়ে অনেকটা পোলাইট থাকার, অনেকটা ভদ্র সভ্য থাকার চেষ্টা করে। বা বিভিন্ন রকমের জায়গাতে আবার কেউ হয়তো একটু ভদ্র সভ্য একটি ছেলে বা মেয়ে, তোরা যখন হয়তো ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে যাবি বা মেডিকেলে পড়তে যাবি, সেখানে র্যাগিংয়ের ভয় একটু দেখালি যে আমি খুব রাফ অ্যান্ড টাফ। অর্থাৎ নেচারের এগেনস্টেও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা যাই এবং আমরা প্রায় প্রতিদিনই আমরা বিভিন্ন রকমের ক্যারেক্টারকে পারফর্ম করি। তোরা যেমন আমাকে জয়ন্ত স্যার হিসেবে চিনিস, আবার আমার বন্ধুরা আমাকে এইভাবে নেয় না। ওরা জয়ন্ত বলতে চাইলে যে এরকম একটা ওদের মতন করে ওরা আমাকে ভাবে। আবার তোরা একরকমভাবে ভাবিস, আমার বাড়িতে আমার ছেলেমেয়েরা একরকম করে ভাবে, বাড়ির লোকজনও আরেক রকম করে ভাবে, পাড়ার লোকরা একরকম করে ভাবে ইত্যাদি। আবার আমার প্রফেশনের ক্ষেত্রে যারা আমার প্রফেশনাল কলিগস আছে, তারা আমাকে আরেক রকমভাবে দেয়। আমাকে প্রতি মুহূর্তে বিভিন্ন রকম চরিত্রে অভিনয় করতে, একটাই মানুষ কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে রিপ্রেজেন্ট করছি। আমি যখন তোদের সাথে কথা বলছি, তখন আমাকে অ্যাজ এ টিচার আমাকে কথা বলতে হচ্ছে, আমাকে মনে রাখতে হচ্ছে যে আমার কথাটা যারা শুনছে তারা কিন্তু সবাই ওই 11-12-এর 15-16-17 বছরের ছেলে মেয়ে, তাদের মতো করে আমাকে কথা বলতে হচ্ছে। খুব ভারী কথাও বলছি না, আবার খুব ল্যাঙ্গুয়েজ ইউজ করছি না, তাই না? তোরা এটা শুনে হয়তো একটু হাসলি যে স্যার এসব এই কথাটাকে বলছে। হ্যাঁ, আবার ধর কোনো জায়গায় রেগে গেলে আমি খুব রেগে যাই, এক জায়গায় গিয়ে খুব সে গালাগালো করে ফেলি লোকজনকে। তো সেটা সব জায়গায় করি না, তাহলে করতে হয় এক একটা জায়গায়। কোনো জায়গাতে যদি অ্যাকচুয়ালি জানিস তো লোহায় কাটে, কোনো জায়গায় যদি দেখি যে এরকম করছে বেশ কেউ, তখন মাথাটা খুব গরম হয়ে যায়। তখন আমারও মনে হয় 2-4টে এরকম দিই তাদেরকে, এবং দিয়েও ফেলি। যে যেমন তার সঙ্গে সেভাবেই পেশ করি নিজেকে। তো যাই হোক, আবার বন্ধুদের সাথে একটু হাসি খুশি থাকি, ছেলে মেয়েদের সঙ্গে আরেক রকমের থাকি। তাহলে এইরকম বিভিন্ন আমাদের ক্যারেক্টারগুলো, নিজেদের একটাই ক্যারেক্টারকে বিভিন্ন ক্যারেক্টারে আমাকে উন্নীত করতে হচ্ছে। ইলেকট্রনগুলো ঠিক তাই। ইলেকট্রনগুলো, এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল, তারপর আমি ইলেকট্রনে চলে আসছি। তোরা অনেকে আমার ফেসবুকের লিস্টে এসছিস, ফ্রেন্ড লিস্টে এসছিস, কিন্তু ফেসবুকে তোদেরকে একটা কথা বলে রাখি, আমাকে প্রচুর লোক ফেসবুকে কিন্তু টিচার হিসেবে নয়, ব্লগার হিসেবে চেনে। আমি বিভিন্ন জায়গায় লেখালেখি করি, তো সেখানে আমার কোনো লেখাতে একদমই তোরা যথেষ্ট ছোট, তোদেরকে জাস্ট কেন আমি অ্যালাউ করেছি, অন্য বছর অ্যালাউ করি না। হয়তো আমাকে ফেসবুক লাইভে তোদের কিছু ক্লাস নিতে হবে, যদি আমার ওয়েবসাইটটা কোনো সময় হয়তো খারাপ হয়ে গেল, বসে গেল, আমাকে কিছু একটা অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে। তাই তোদেরকে আমার ফ্রেন্ড লিস্টে আমি অ্যালাউ করেছি। অন্য বছর আমি 11-12 আমার কারেন্ট স্টুডেন্টদেরকে আমি আমার ফ্রেন্ড লিস্টে অ্যালাউ করি না, কারণ আমার ফ্রেন্ড লিস্টে বিভিন্ন রকমের লোকজন আছে। পলিটিক্যাল আলোচনা প্রচুর হয়, সোশিও ইকোনমিক আলোচনা হয়, মোটের উপর ব্যাপারটা পুরো বড়দের, এবং সেখানে ভাষাও নানা রকমের ব্যবহার করা হয়। সেসব ভাষার জন্য তোরা প্রস্তুত নোস, তোরা যথেষ্ট ছোট। সেজন্য আমি বলে দিচ্ছি, কেউ আমার ফেসবুকের কোনো পোস্টে কেউ কোনো কমেন্ট করবি না, কোনো রিয়্যাক্ট করবি না। খুব জোর আমি একটা ছবি দিলাম, ফ্যামিলি ছবি দিলাম, সেটাতে একটা রিয়্যাক্ট করলি, ডিফারেন্ট জিনিস। কিন্তু আমার কোনো পোস্টের উপরে, কোনো পলিটিক্যাল ইস্যুর উপরে, কোনো সোশিও ইকোনমিক ইস্যুর উপরে, কোনো রকমের লেখার উপরে, কী লেখা তোদেরকে অত বুঝতে হবে না, কোনো রকম রিয়্যাক্ট করবি না। যাকে দেখবো রিয়্যাক্ট করছিস তাকে কিন্তু আমি লিস্ট থেকে বার করে দেবো, রিমুভ। তাতে যদি ফেসবুকের পরে ক্লাসের ক্ষেত্রে অসুবিধা হবে, এটা কিন্তু মাথায় রাখবি। এটা কিন্তু খুব সিরিয়াসলি বললাম। আমি 12কে বলেছি একই কথা। 12-এর যারা অনেকে দাদা দিদিরা পড়ে হয়তো বা পরিচিতরা পড়ে, তাদেরকে জিজ্ঞাসা করবি, আমি কিন্তু একই কথা বলেছি, এটা কিন্তু মাথায় রাখবি। এই যে বললাম, এই যে নেচারটা, আমি তোদের কাছে টিচার, কিন্তু সবার কাছে টিচার নয়। আমার নিজস্ব একটা পলিটিক্যাল ভিউ আছে। পলিটিক্যাল ভিউ মানে ডিফারেন্ট ভাবিস না যে সব সিপিএম, তৃণমূল, কংগ্রেস এসবের কথা বলছি না, বিজেপি, সিপিএম, তৃণমূল এসব না। এগুলো আলাদা রকমের পলিটিক্স। এই পলিটিক্সগুলো ডিফারেন্ট, কিন্তু আমার নিজস্ব একটা পলিটিক্যাল ভিউ আছে, আমার নিজস্ব একটা পলিটিক্যাল ফিলোসফি আছে। সেই ফিলোসফিটা হয়তো কোনো দলের সাথে মিলে না,
কিন্তু আমার আছে, কিন্তু আমি আমার ফিলোসফিটাকে এস্টাবলিশ করতে চাই, সেটা কিন্তু সেটার জন্য এর ফলে আমার বিরোধী ফিলোসফির লোক থাকবে। এই জন্য এই জায়গাটা তোদেরকে আমি এখনও আসতে দিতে চাইছি না। আগে তোরা নিজেরা একটা নির্দিষ্ট বয়স হোক, বুঝতে শেখ, তারপর তোরা আমার সাথে ইন্টারেক্ট করে। মানে প্রচুর পুরানো ছাত্রছাত্রী আমার সাথে ইন্টারেক্ট করে, ফোনে কথা বলে, বিভিন্ন ক্ষেত্রে কনসাল্ট করে বিভিন্ন ঘটনার ক্ষেত্রে। কারণ আমি এই কেমিস্ট্রি ছাড়াও কিন্তু আমি নানা বিষয়ে কিন্তু লেখাপড়া করি, এটা কিন্তু অনেকেই জানে। যাকে ওসব কথা বাদ দে, আজকের ক্লাসটাই চলে আসে। আমি জাস্ট এটাকে তোদেরকে বলে দিলাম। এই যে তাহলে কি হচ্ছে, আমার চরিত্রটাকে দেখ, আমার ব্লগার চরিত্র এক জায়গাতে আছে ফেসবুকে, বা তোদের কাছে আমি টিচার। এই যে এখানে ইলেকট্রনগুলোরও ঠিক দু রকমের চরিত্র। যেমন নিলস বোর বলেছিল কি ইলেকট্রনগুলো এইভাবে ঘুরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, এটাকে বলছে পার্টিকেল নেচার, মানে কণা ধর্ম। কেন কণা ধর্ম? না, এই ইলেকট্রনটার মাস আছে, ভর আছে। আবার ম্যাক্স প্লাঙ্কের খেয়াল কর, ম্যাক্স প্লাঙ্ক বলেছিল কি কোয়ান্টার আকারে নির্গত হচ্ছে, এবং তরঙ্গ দৈর্ঘ্যের কথা বলেছিল, ল্যাম্ডা তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্ক নিউ, ম্যাক্স প্লাঙ্কের কথা। তাহলে এইটাকে আমরা বলবো ওয়েভ নেচার, ওয়েভ নেচার। এই ওয়েভ নেচারটা আর পার্টিকেল নেচারটা, মানে ইলেকট্রনের কোনো ক্ষেত্রে কেউ বলছে ওয়েভ নেচার, আবার কেউ বলছে পার্টিকেল নেচার। ডি ব্রগলি বলল যে ইলেকট্রনের অ্যাকচুয়ালি দুরকম ধর্ম আছে, কখনো কণা কখনো তরঙ্গ, কখনো পার্টিকেল কখনো ওয়েভ। ওয়েভ নেচার মানে হচ্ছে তরঙ্গ ধর্ম। আর যার এই দুটো ধর্মই আছে, অর্থাৎ পার্টিকেল অ্যান্ড ওয়েভ নেচার, পার্টিকেল তাদেরকে বলা, সেটাকেই বলছে ডুয়েল নেচার বা দ্বৈত চরিত্র। ইলেকট্রন এরকম একটা কণা যার দ্বৈত চরিত্র আছে। তাহলে পার্টিকেল নেচার এবং ওয়েভ নেচারের কথা বললাম। পার্টিকেল নেচার এবং ওয়েভ নেচার এই দুটোই আছে ইলেকট্রনের মধ্যে, এই দুটো আছে বলে এদেরকে বলছে দ্বৈত চরিত্র বা ডুয়েল নেচার। ঠিক আছে, তাহলে দেখ মজাটা এখানে, ডি ব্রগলি একটা ইকুয়েশন দিল এর উপরে। ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে, বললো কি কোনো এই ইলেকট্রনের মতন যে সাবঅ্যাটমিক পার্টিকেলসগুলো আছে, অবশ্যই সবসময়তেই বারবার বলছি আমি একটা কথা, এর আগের দিনও তোদেরকে যে একজন প্রশ্ন করেছিলি তাকে বললাম যে ওই যে একজন প্রশ্ন করেছিলি, স্যার কত স্পিডে ঘুরলে তার ভরটাও পরিবর্তন হবে, মানে আইনস্টাইনের যেটা রিলেটিভিটি থিওরি, আপেক্ষিকতাবাদ তত্ত্বটাকে মানবে। আমি উত্তরে বলেছিলাম, তাকে বলেছিলাম, আমি হোয়াটসঅ্যাপে বলেছিলাম না ফোনে বলেছিলাম, এই মুহূর্তেই ভুলে যাচ্ছি। সেটা হচ্ছে যে বলেছিলাম প্রায় আলোর কাছাকাছি গতিবেগ হতে হবে। একদম ঠিক তাই, আলোর কাছাকাছি গতিবেগের কণাগুলোর ক্ষেত্রেই কিন্তু এই কথাগুলো খুব বেশি প্রযোজ্য। এখানেও দেখ ডি ব্রগলি ইলেকট্রন সাবঅ্যাটমিক পার্টিকেলস খুব ক্ষুদ্র কণার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যদিও এটাকে ইউনিভার্সালি বড় বড় পদার্থের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারিস, তোদের বইয়ে দেখবি একটা ক্যালকুলেশন দেওয়া আছে, কিন্তু সেক্ষেত্রে কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্যটা এতই ছোট হয়ে যাবে, সেটাকে আমরা জাস্ট চিনতেই পারবো না। ক্যালকুলেট করতে পারবো, খাতায় কলমে করতে পারবো, কিন্তু সেটাকে বার করতে পারবো না, মানে হিসেব করে বার করতে পারবো থিওরিটিক্যালি, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যন্ত্রের সাহায্যে ধরতে পারবো না, ক্যাচ করতে পারবো না। তো দেখ আমি এখানে দেখাচ্ছি ইকুয়েশনটাতে ডি ব্রগলি বললো যে ইলেকট্রনগুলোর মতন যেগুলো সাবঅ্যাটমিক পার্টিকেল, তাদের তরঙ্গ দৈর্ঘ্যের মান তার ভরবেগের ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল টু পি। পিটা হচ্ছে মোমেন্টাম মানে হচ্ছে বাংলায় ভরবেগ, মানে পি সমান হচ্ছে এম ভি, এম মাস, ভি ভেলোসিটি, এম ভর, ভি গতিবেগ। অতএব ল্যামডা ভ্যারিজেস 1/mv, অর ল্যামডাকে একটা সমান করতে গেলে একটা যে কনস্ট্যান্টকে ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট। তাহলে ল্যামডা সমান h/mv। এটাই হচ্ছে ডি ব্রগলির ইকুয়েশন। এখানে মজাটা দেখ, খুব সহজ ইকুয়েশনটা, কিন্তু ইকুয়েশনটা যতটা সহজ দেখে মনে হচ্ছে ততটা কিন্তু নয়। দেখে মনে হচ্ছে খুব সোজা, কিন্তু ব্যাপারটাকে দেখ, এমন একটা জিনিসের কল্পনা করা হয়েছে যার ল্যামডাও আছে এবং এমও আছে। মানে ব্যাপারটা কেমন, যার তোদেরকে আগেই উদাহরণটা দিয়েছি যে ডুয়েল নেচারটা কেমন। মানে ধর তোরা সব বসে আছে, ধর যেমন ক্লাসরুমে যদি ক্লাস হতো, সবাই বসে থাকতিস আমার প্রতাপ বাগানের রুমটার মধ্যে, আর আমি পড়াতাম। সেই সময় ধর আমি একজনকে করলাম কি,
একজনের গায়ে টর্চের আলো ফেললাম, তা লাগবে না, শুধু গায়ে একটু আলোকিত হবে জায়গাটা। বলবি যে ও তখন বললো যে ওর গায়ে একটা আলোটা পড়লো। এবার আরেকজনকে করলাম ছোট্ট একটা পাথর তার গায়ে ছুঁড়ে মারলাম, তার লাগলো। তাহলে দেখ ওই পাথরটার পার্টিকেল নেচার আছে, পার্টিকেল নেচার বা কণা ধর্ম আছে বলে লাগছে, তার মাস আছে। আর আলোটার কিন্তু মাস দেয়, শুধু তরঙ্গ দেবে তাই লাগছে না। ইলেকট্রনটার বেলায় যদি ব্যাপারটা আমি ইলেকট্রন নিয়ে ব্যাপারটা করতাম, কারণ একজনকে ছুঁড়ে মারলাম তার লাগলো, আরেকজনকে ছুঁড়ে মারলাম তার লাগলো না, তোরা বলবি স্যার ওর লাগছে আমার লাগছে না কেন? এবার তার মানে কি, ইলেকট্রনটা যখন যার লাগছে না তখন সে ওয়েবের মতন নেচার দেখাচ্ছে, তরঙ্গের মতো ওয়েব নেচার। আর যার লাগছে, যাকে ছুঁড়ে মারছি লাগছে, তার মানে কি যে তার যখন তাকে ছুঁড়ে মারছি তখন ইলেকট্রনটা পার্টিকেল নেচার শো করছে, কণা ধর্ম প্রদর্শন করছে। তাহলে কণা ধর্ম আর এবং ওয়েভ নেচার বা তরঙ্গ ধর্মের মধ্যে ব্যাপারটা পার্থক্যটা কী হলো, যদি মাস থাকে, ভর থাকে, তখন সে সেই কণাটা কণা ধর্ম প্রদর্শন করবে। আর তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ যদি থাকে বা ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক যদি থাকে, তখন সে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ নেচার শো করবে। ইলেকট্রনের মধ্যে দুটোই আছে, কি আছে, ল্যামডাও আছে, এমও আছে। তাহলে ব্যাপারটা খুব একটা সহজ ব্যাপার হলো না। এইটা হচ্ছে ডি ব্রগলির ইকুয়েশন। তো ডি ব্রগলির ইকুয়েশনটা কী করে পাওয়া গেল? উপপাদন বা ডেরিভেশনটাকে দেখ। ডেরিভেশন, উপপাদন বা ডেরিভেশনকে দেখ। দেখ ম্যাক্স প্লাঙ্ক বলল ই সমান হচ্ছে এইচ নিউ, ই সমান হচ্ছে এইচ নিউ। তাহলে কি হচ্ছে, অর ই সমান হচ্ছে এইচ ইন্টু সি বাই ল্যামডা, যেহেতু নিউ সমান সি বাই ল্যামডা। আমি একবার মনে করে দিচ্ছি, প্রত্যেকটা টার্ম আগে বলা আছে, আর সেটা লিখছি না। নিউ হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, যারা ইংরেজিতে লিখবি তারা ফ্রিকোয়েন্সি লিখবি, যারা বাংলায় লিখবি তারা কম্পাঙ্ক লিখবি। কিন্তু আমি বারবার বলছি বাংলা মিডিয়ামও ইংরাজি টার্মগুলোকে লেখা রাখবি, কারণ জয়েন্ট এন্ট্রান্সটা কিন্তু ইংরাজিতে হবে এবং অল ইন্ডিয়া জয়েন্টগুলো কিন্তু ইংরাজিতে হবে। তাহলে কিন্তু বাংলাটাকে, বাংলা তো উচ্চ মাধ্যমিকের জন্য লিখতেই হচ্ছে, 11-এর পরীক্ষার জন্য লিখতেই হচ্ছে, পাশাপাশি কিন্তু ইংরাজিটাকেও লিখে রাখবি। তাহলে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, মানে এটা ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম। আর ল্যামডাটা হচ্ছে ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য, এইটা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এটা হচ্ছে এনার্জি। এবারে নিউটা সমান আমরা কি জানি, সি বাই ল্যামডা। তাহলে নিউয়ের বদলে আমি সি বাই ল্যামডা লিখে ফেলেছি। তাহলে ই সমান কি হলো, এইচ সি বাই ল্যামডা। এরপরে দেখ আইনস্টাইন কি বললো, অ্যালবার্ট আইনস্টাইন বললো ই সমান হচ্ছে এমসি স্কোয়ার, ই সমান হচ্ছে এমসি স্কোয়ার। ই এনার্জি, এম হচ্ছে মাস, আর সিটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। তাহলে এই দুটোকে যদি আমি সমান করে দিই, অতএব আমরা বলতে পারি এইচ সি বাই ল্যামডা সমান এম সি স্কোয়ার। দেখ সিতে, এই সিতে একটা সিতে কেটে গেল, স্কোয়ারটাই কেটে দিলাম এম সি, অর ল্যামডা সমান হচ্ছে এইচ বাই এম সি। তাহলে আলোর বেলায় হচ্ছে সি, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, তখন সেটাকে ফোটনের বেলায়, সেখানে এমটা হচ্ছে ফোটনটার মাস। ফোটনটা বলেছিলাম আলোর ক্ষেত্রে কোয়ান্টাটাকে ফোটন বলা হয়, ফোটন কণা বা ফোটন পার্টিকেল। অন্য কোনো পদার্থের ক্ষেত্রে, ইলেকট্রনের ক্ষেত্রে, সেই সিটাকে ইলেকট্রনের বেগ ভি ধরবো, তাহলে সিটাই হচ্ছে কি ইলেকট্রনের বেগ ভি। অতএব হয়ে গেল কি ল্যামডা সমান এইচ বাই এম ভি। আলোর বেলায় সি, অন্য কণা যেমন ইলেকট্রন তার বেলায় ভি, তা সি এর বদলে ভি লিখলাম, ল্যামডা সমান এইচ বাই এম ভি। বুঝতে পারলি? আমি কী করলাম, সিটা হচ্ছে আলোর বেলায় ফর ইলেকট্রন সি ইজ ইকুয়াল টু ভি, এটাকে লিখে দিই, তাহলে আর বোর্ড ওয়ার্কটার থেকে তোদের হয়ে যাবে কাজটা। সি ইজ ইকুয়াল টু ভি, যারা বাংলায় লিখছিস তারা লিখবি কি, যে ইলেকট্রনের ক্ষেত্রে সি সমান ভি, তাহলে সি এর বদলে ভি লিখে দিলাম, ল্যামডা সমান এইচ বাই এম ভি। বোঝা গেল? তাহলে এটা গেল একটা ডেরিভেশন। আরেকটা এখান থেকে ডি ব্রগলি থেকে আরেকটা ইন্টারেস্টিং ডেরিভেশন, একটা দারুণ, একটা গুরুত্বপূর্ণ একটা উপপাদন আমরা করতে পারি। সেটা হচ্ছে আমরা নিলস বোরের যে অ্যাটমিক মডেলের যে পস্টুলেটস, স্বীকার্যগুলো আছে, সেখানে একটা গুরুত্বপূর্ণ পস্টুলেটস বা স্বীকার্য হচ্ছে এম ভি আর সমান এম এইচ বাই 2 পাই। এটাই কিন্তু আমরা এস্টাবলিশ করতে পারি। দেখ তাহলে ডি ব্রগলি, ডিটা আবার ছোট হয়, ব্রগলি টু বোর।
ডি ব্রগলির সাহায্যে কিন্তু আমি বোরকে এস্টাবলিশ করছি, মানে বোরের ইকুয়েশনটাকে কিন্তু উপপাদন করছি বা ডিরাইভ করছি ফ্রম ডি ব্রগলি। ঠিক আছে, তার আগে আমাদেরকে একটা জিনিসকে ভেবে নিতে হবে, মানে তাহলে আমাদের এখন কি বুঝলাম, তাহলে ইলেকট্রনটার কণা ধর্ম আছে আবার তরঙ্গ ধর্ম আছে। তাহলে ইলেকট্রনটাকে আমরা নিলস বোর যে বলেছিল যে একটা ইলেকট্রন এইভাবে ঘুরছে, ধর এটা নিউক্লিয়াস, একটু উপর দিকে হয়ে গেছিলো, এটা ধর নিউক্লিয়াস, আর এই ইলেকট্রনটা এরকম করে ঘুরছে, তো এইটা হচ্ছে আর এইভাবে ঘুরছে ইলেকট্রনটা, এইভাবে ঘুরছে, নিলস বোরের কনসেপ্ট। তাহলে এখন যখন ইলেকট্রনটাকে যখন বলছি আমরা একটা ওয়েভ নেচার আছে, তাহলে ওয়েভটাও কী করে দেখাবে, সেই ওয়েভটা দেখাবে কীভাবে না, তখন এই ওয়েভটা থাকবে এইভাবে, এইভাবে। আরও অ্যাপ্রোপ্রিয়েট করতে হতো, মানে একদম সমান সমান করলে খুব সুন্দর হতো ছবিটা। এইরকম মোটামুটি হতো, তাহলে ঠিকঠাক হতো, এটা বেশ যথেষ্ট, এটাই ভালো লাগছে, এটাকে ধরা রাখ। আর এটা ইলেকট্রন, তাহলে ইলেকট্রনটা এইভাবে অ্যাকচুয়ালি ওয়েভের মতন তরঙ্গের আকারে থাকছে, সেই তরঙ্গগুলো কী করছে, একটা সার্কুলার অরবিট সৃষ্টি করছে, এটা একটা মাঝামাঝি ভাবনা ডি ব্রগলি। তাহলে এই যে পরিধি, এই পরিধিটা বা পেরিমিটারটা কত হচ্ছে, এটা হচ্ছে 2πr। এই 2πr সমান কি, যে কতগুলো পূর্ণ তরঙ্গ আছে, তরঙ্গ একটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে, এটা এখান থেকে শুরু করে একটা তরঙ্গ দৈর্ঘ্যকে ভাব, তোরা এটা মাধ্যমিকে পড়েছিস, এটা একটা কমপ্লিট তরঙ্গ। সেই এবার যদি ধর যদি ব্যাপারটা এইরকম হয়, এটা যে দুটো তরঙ্গ, ঠিক সেরকম যতগুলো তরঙ্গ আছে সেটা হচ্ছে নাম্বার অফ ওয়েভ এন এবং তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, তারপরে সেই একটা তরঙ্গ দৈর্ঘ্য গুণিত এন দিয়ে গুণ করলে হয়ে যাবে পরিধির সমান হবে। তাই হচ্ছে আমাদের ছবি অনুসারে 2πr সমান n ইন্টু ল্যামডা, তাহলে অর ল্যামডা সমান কি হচ্ছে 2πr বাই n, ল্যামডা সমান হচ্ছে 2πr বাই n। এবার আমাদের নিলস বোরের এবারে আমরা ডি ব্রগলিতে চলে যাই। ডি ব্রগলি কি বললো, ল্যামডা সমান h বাই mv, তাহলে অতএব h বাই mv সমান হচ্ছে 2πr বাই n। দেখ তাহলে কি হচ্ছে, অর mvr সমান হচ্ছে nh বাই 2π। এটাই বোরের পোস্টুলেটস, এটাই হচ্ছে নিলস বোরের পোস্টুলেটস। বোরের পোস্টুলেটস এখান থেকে এস্টাবলিশড হয়ে যাচ্ছে। এরপরে দেখ আমরা চলে আসব এখান থেকে আরেকটা জয়েন্টের জন্য আরেকটা ডেরিভেশন করিয়ে দিই, যে জয়েন্টের জন্য একটা ডেরিভেশন করিয়ে দিই যে এই ডি ব্রগলি থেকে কীভাবে আমরা এনার্জির সঙ্গে কমিউনিকেট করতে পারবো, এনার্জিটাকে এর মধ্যে ফেলতে পারবো ডি ব্রগলি রিলেশনশিপ দিয়ে। দেখ এনার্জি ডেরিভেশন, আমরা ওয়েভলেন্থ ডেরিভেশন করলাম, এবারে এনার্জিটার সাহায্যে কী করে প্রভাতন, এটাকে মূলত জয়েন্টের জন্য খুব ইম্পর্ট্যান্ট হবে এনার্জি ডেরিভেশনকে। দেখ এনার্জি ডেরিভেশনটা কেমন, আমরা জানি এনার্জি বিশেষ করে কাইনেটিক এনার্জির বাংলা হচ্ছে গতিশক্তি। এই গতিশক্তি সমান আমরা জানি হাফ অফ mv স্কোয়ার, অর mv স্কোয়ার সমান হচ্ছে 2e, পুরোটাকে মুছে ফেলি, 2e, mv স্কোয়ার সমান হচ্ছে 2e, और mv স্কোয়ার ইন্টু m সমান হচ্ছে 2e ইন্টু m, মানে অর্থাৎ m স্কোয়ার v স্কোয়ার সমান হচ্ছে 2me, और mv সমান হচ্ছে রুট ওভার 2me, mv সমান 2me। এখন কি হচ্ছে, ডি ব্রগলি বললো ল্যামডা সমান h বাই mv, তাহলে mv এর বদলে 2me লেখা দে, और ল্যামডা সমান হচ্ছে h বাই 2me। তাহলে ভি এর বদলে আমরা ভেলোসিটি দিয়ে এস্টাবলিশ করার বদলে এনার্জি দিয়ে ডিরাইভ করে ফেললাম। এনার্জির বেলায় কিন্তু এই ইকুয়েশনটা কাজে লাগবে, এটাও কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। এরপর আমরা চলে আসব আরেকটা তত্ত্বতে, এর পরের তত্ত্বটাতে। সেই তত্ত্বটা হচ্ছে কি, হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল।
বাংলায় এটাকে বলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বলে। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা কেমন? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা অ্যাকচুয়ালি এটা গড়ে উঠেছে অঙ্কের একটা বিষয়, প্রবাবিলিটি, সম্ভাবনা। তোদের প্রবাবিলিটির অঙ্ক তোদের করতে হবে 11-12 সিলেবাসে অঙ্কের চ্যাপ্টারে। সেই প্রবাবিলিটির আমি একটা জায়গায় বলি তোদের ব্যাপারটা কেমন। যেমন ধর একটা 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 ধর কয়েন, তার হেড আর টেল আছে। তাহলে সেই কয়েনটার মধ্যে হেড পড়ার সম্ভাবনা হচ্ছে 50% এবং টেল পড়ার সম্ভাবনা হচ্ছে 50%। তার মানে কি তুই 10 বার যদি টস করিস তাহলে কি 5 বার হেড আর 5 বারই টেল পড়বে? এমন তো নাও হতে পারে। 8 বার আর 2 বারও হতে পারে। 10 বারই হেড পড়লো, একবারই টেল পড়লো না, একবারও টেল পড়লো না, এমনটা হতে পারে। তাহলে আমরা এই যে কয়েনটাকে টস করব, তাহলে এটাকে 50% প্রবাবিলিটি বলছি কেন? বলছি এই কারণেই, যদি এই নাম্বার অফ টস করার সংখ্যা যদি বাড়িয়ে দিই, যদি 100 বার টস করিস, ধর 10 বার টস করলি, 8 বার হেড আর 2 বার টেল পড়লো, 100 বার যদি টস করিস দেখবি সেটা হয়ে গেছে 60 বার হেড আর 40 বার টেল। আবার যদি 1000 বার টস করিস দেখবি 550 বার হেড হয়ে গেছে, 450 বার টেল হয়ে গেছে। অর্থাৎ 1:1 এই অনুপাতে আসার সম্ভাবনাটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। যত নাম্বার অফ অপারেশন বাড়বে তত এই সম্ভাবনাটাও কিন্তু বৃদ্ধি পাবে। এটাই নিয়ম। এটাই এখান থেকেই অঙ্কের এই কনসেপ্টটা। আবার ধর তাহলে এখানে একটা অনিশ্চয়তা কাজ করছে, হেড পড়বে না টেল পড়বে। আর কোনো জায়গাতে নিশ্চয়তাও থাকে। নিশ্চয়তা থাকে কীভাবে? সার্টেনটি করে থাকবে। যেমন ধর তোরা যদি কেউ শোলে সিনেমাটা দেখেছিস, যদি না দেখেছিস তো প্রত্যেকে একদম আজকে এই ভিডিও দেখার পরই বাবাকে জিজ্ঞাসা করি, বাড়িতে জিজ্ঞেস করি, বাবা তুমি শোলে সিনেমা হলে কবার দেখেছিলেন? দেখবি কাউকার বাবা বলবে না যে এটা 10 বারের কম দেখেছে। শোলে সিনেমা বিরাট বিখ্যাত সিনেমা, সারা পৃথিবী জুড়ে চলেছিল একটা টাইমে, শুধু ভারতবর্ষে নয় অন্যান্য দেশেও চলেছিল। এবং সেই সময়তে আমরাও তখন আমার তখন জাস্ট জন্ম হয়েছে, তা সেই সময়কার শোলে। তো আমিও আমার বাবার কাছে শুনেছি যে আমার বাবারা নাকি সেই সময়তে বহুবার দেখেছে, বহুবার। এবং তার পরের জেনারেশন যেমন তোর বাবাদের, তারাও নিশ্চয়ই অনেকবারই দেখেছে। দেখবি তোরা জানবি, দেখবি অনেকবার দেখেছে। তো ব্যাপারটা হচ্ছে কি, ওই শোলে সিনেমাতে অমিতাভ বচ্চনের একটা কয়েন ছিল। সেই কয়েনটা টস করলে একই রকম, দুদিকটা একই রকম ছিল। তাহলে কী হচ্ছে, ওই নির্দিষ্ট জিনিসটা পড়ার সম্ভাবনা সবসময়তেই কী হতো, নির্দিষ্ট জিনিসটা পড়ার সম্ভাবনা সব সময়তে হতো কি 100%। তাহলে সবসময়তে ওর নিশ্চয়তা, ধর যদি হেডটা একই থাকতো, দুদিকেই হেড থাকতো, তাহলে প্রতিবারে হেড পড়তো, তাহলে 100 বারের মধ্যে 100 বারই হেড, কোনোবারে টেল পড়তো না, কারণ প্র্যাকটিক্যালি টেলটা নেই। তো এইরকম কয়েনটার ক্ষেত্রে একটা নিশ্চয়তা কাজ করছে, কোনো অনিশ্চয়তা নেই। যেখানে অনিশ্চয়তার মান হচ্ছে 0%, 100% নিশ্চয়তা। আবার ওই যে যদি সত্যিকারের আমাদের যে কয়েনগুলো আছে, সেই কয়েনগুলোর ক্ষেত্রে হেড পড়ার সম্ভাবনা 50%, অর্থাৎ হেড পড়ার নিশ্চয়তা 50% এবং অনিশ্চয়তা 50%। ঠিক সেরকম একটা তাসের ক্ষেত্রে, একটা পার্টিকুলার তাসের ক্ষেত্রে দেখবি 4টে কালারের তাস থাকে এবং প্রতিটা তাসের প্রতিটা কালার 13টা নাম্বারিং করা থাকে, সাহেব বিবি গোলাম সহ। তাহলে 52টা তাস থাকে। তাহলে পার্টিকুলার একটা কালারের একটা তাসকে ধর যদি এমন হয় যে চিড়িতনের 5কে টেনে তোর বার করার সম্ভাবনা 52 বারের মধ্যে একবার, কিন্তু 52 বারই যদি ট্রাই করিস ওটা নাও পেতে পারিস, এমন হতে পারে। কিন্তু তুই যদি এটা 5,20,000 বার ট্রাই করিস তখন কিন্তু তুই পেতেই পারিস নির্দিষ্ট নিয়মে। তাহলে এটাকে বলে সম্ভাবনা। তার নিশ্চয়তা অনিশ্চয়তা কিন্তু সবসময়তেই আমাদের ভাবতে হয়। বিশেষ করে সায়েন্সের বেলাতে নিশ্চয়তা অনিশ্চয়তা একটা বিরাট একটা এর একটা অর্থ হয়। কারণ সবসময়তে আমরা নিশ্চিতভাবে কোনো কিছুই বলতে পারি না, হতে পারে দিয়ে বলি। দেখবি প্র্যাকটিক্যালের ক্ষেত্রে তোদেরকে বলবে এটা হতে পারে, এই কম্পাউন্ডটা অ্যালডিহাইড হতে পারে, এই কম্পাউন্ডটা কিটোন হতে পারে, এটা অ্যাসিডিক প্রপার্টি থাকতে পারে, এইরকম একটা সম্ভাবনার কথা সবসময় আমরা বলি। সেই সম্ভাবনার উপরে নির্ভর করে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গ বলল যে কোনো এরকম ইলেকট্রনের মতন যারা প্রায় আলোর গতিবেগের কাছাকাছি গতিবেগে ঘুরে, এরকম তীব্র বেগে গতিশীল কণাগুলোর ভরবেগ, মোমেন্টাম আর অবস্থান, পজিশন
একই সঙ্গে বার করতে পারবি না। মানে এই মুহূর্তেই ধর একটা এরকম নিউক্লিয়াস আর ইলেকট্রনটা এরকম করে ঘুরছে 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 ঘুরছে, তাহলে যখন তুই ভরবেগটা বার করছিস তখন তুই পজিশন কোথায় আছে বুঝতে পারছিস না। আর যদি ইলেকট্রনটাকে যদি বলিস যে এইখানে আছে, তখন তার ভরবেগ বার করতে পারবি না। অবস্থান বার করতে গেলে, পজিশন বার করতে গেলে ভরবেগ বার করা যাবে না, ভরবেগ বার করতে গেলে অবস্থান বার করতে পারবি না, পজিশন বার করতে পারবি না। অর্থাৎ সবসময় একটা অনিশ্চয়তা, একটা আনসার্টেনটি কাজ করবে। খুব সহজ ব্যাপার। তোরা একবার নিজেদের সিলিং ফ্যানটার দিকে এখন তাকাতে পারিস, নিজেই পড়ার পরই তাকাবি, দেখবি সিলিং ফ্যানটা ঘুরছে। সিলিং ফ্যানটা যে ঘুরছে, ওই ব্লেডগুলো দেখবি মনে হয় যেন একটা প্লেটের মতো ঘুরছে, তাই না? অর্থাৎ তুই ফ্যানটার মধ্যে 3টে ব্লেড আছে না 5টা ব্লেড আছে কিন্তু বোঝা যাচ্ছে না। অর্থাৎ ওই ফ্যানের ব্লেডটা 3টে ব্লেডের অস্তিত্ব পুরো ওই এরিয়াটা জুড়ে আছে। তাহলে আমরা অবস্থানটাকে বলতে পারছি না একটা ব্লেডের কথা, কিন্তু 2টো ব্লেডের মধ্যে তো গ্যাপ আছে। সেই গ্যাপটা দেখ, যখন এই ঘুরছে, যে একটা রানিং একটা ফ্যান, একটা চলন্ত একটা ফ্যান, একটা ঘুরছে একটা এরকম একটা ফ্যানের ক্ষেত্রে কিন্তু সেই গ্যাপটা, ব্লেডগুলোর মধ্যে যে গ্যাপটা কিন্তু নষ্ট হয়ে গেছে। সেখানে যেন 3টে ব্লেড একদম একসঙ্গে একটা প্লেটের আকারে ঘুরছে, এরকম আমরা মনে করছি। অর্থাৎ আমরা পজিশনটাকে একটা ব্লেডের বার করতে পারছি না। আবার তুই পজিশনটাকে বার করতে গেলে তুই কিন্তু মোমেন্টাম, ভরবেগ, বা এখন যেমন ভরবেগ বার করতে পারি খুব সহজে। একটা ব্লেডের ফ্যানটার ব্লেডের পরে একটা বল রাখ, যে কোনো একটা বল, সেই বলটাকে স্পিডে বেরিয়ে যাবে, স্পর্শক বরাবর, ট্যাঞ্জেন্ট বরাবর স্পিডে বেরিয়ে যাবে, এবং একটা আইসিসির আমাদের সৌরভের কাছ থেকে, সৌরভ গাঙ্গুলির কাছ থেকে একটা স্পিডোমিটার যন্ত্র চেয়ে আন, যেখান থেকে যার সাহায্যে ওই ক্রিকেটারদের বলের স্পিডটাকে মাপে, যে এই ব্রেটলি কত কিলোমিটার পার আওয়ার বেগে বল করছে ইত্যাদি। তো এই যে বলে, বা আমাদের মোহাম্মদ শামি কত কিলোমিটার পার আওয়ার বেগে বল করছে, ঠিক আছে, দেখবি উঠে যায় যে এত কিলোমিটার পার আওয়ার বেগে বল করছে। তাহলে এইটা স্পিডোমিটার যন্ত্রের সাহায্যে মাপে। ওই স্পিডোমিটার যন্ত্রটা নিয়ে চলে যায়, তাহলে বলটা যখন ছিটকে পড়ে স্পিডটা পেয়ে যাবি। তাহলে তুই, আর বলটার ভর তুই জানিস, তাহলে ভেলোসিটি আর মাস, ভর আর বেগ যদি তুই জানতে পেরে যাস, তাহলে ভর বেগ বার করতে পারবি। অর্থাৎ ভর বেগ বার করা যাচ্ছে, কিন্তু পজিশন বার করা যাচ্ছে না ওই ফ্যানটার। আবার তুই যদি ফ্যানটার ওই ব্লেডটার যদি অবস্থান বার করতে চাস, তুই ফ্যানটাকে সুইচ অফ করে দে। স্থির হয়ে গেলে বুঝে যাবি 3টে ব্লেড, একটা এদিকে একটা এদিকে, একটা এরকম করে আছে, একটা এরকম করে আছে। 3টে ব্লেড 3 রকমভাবে আছে। যেই তাহলে 3 রকম, তাহলে এরকম করে 3টে ব্লেড এরকমভাবে আছে, এরকমভাবে 3টে ব্লেড আছে, বুঝতে পারবি। তাহলে এই যে যখন অফ করে দিলি, ফ্যানটা যখন স্টপ হয়ে গেল, থেমে গেল, তখন কিন্তু তার আর বেগ নেই, বেগটা জিরো, ভেলোসিটি জিরো। তাহলে ভরবেগটা তখন জিরো হয়ে যাচ্ছে, তখন কিন্তু যখন অবস্থানটা বার করতে পারছি। দুটোকে কিন্তু একসঙ্গে বার করা কিন্তু সমস্যা। যদিও এই ম্যাক্রো, এই যে বিরাট বড় বড় পদার্থের ক্ষেত্রে বা তাদের ভেলোসিটির ক্ষেত্রে এই মডেলগুলো প্রযোজ্য নয়, কারণ সেক্ষেত্রে এইগুলো খুব সূক্ষ্ম মান যেগুলো আছে সেগুলোকে আমরা এর থেকে বার করতে পারি না। দেখি তাদের বইয়ে ক্যালকুলেশনগুলো পর্যন্ত দিয়ে দিয়েছে যে এইগুলোকে বার করা খুব কষ্টকর হয়ে পড়ে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে ইলেকট্রনের মতো ছোটো ছোটো কণার ক্ষেত্রেই ব্যাপারটাকে আলোচনা করব। তাহলে হাইজেনবার্গ কী বললো, যে এদের মধ্যে কখনোই একটা, সবসময় একটা অনিশ্চয়তা কাজ করে। কিসের পজিশন, অবস্থান আর মোমেন্টাম, অবস্থান আর ভরবেগ, এই দুটোর বেলাতে অনিশ্চয়তা কাজ করে। তো এই ভরবেগ আর অবস্থান নির্ণয়ের বেলায় যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তাগুলোকে ম্যাথামেটিক্যাল ফর্ম বা অঙ্কের রূপে ফেলে হাইজেনবার্গ একটা সমীকরণের আকারে, অ্যাকচুয়ালি অসমীকরণের আকারে প্রয়োগ করলো। বললো কি, যে এই ভরবেগ আর অবস্থানটা নির্ণয়ের এটাকে যখন মেজার করছিস, ডিটারমাইন করছিস, সেই ডিটারমিনেশনটা, সেই মেজারটা নির্ণয় করার ক্ষেত্রে সবসময় একটা যে অনিশ্চয়তা থাকছে। এদের ধর এমন হলো যে অবস্থান নির্ণয়ের অনিশ্চয়তা, এটাকে আমরা ∇x দিয়ে ধরি। ডিটারমিনেশন আনসার্টেনটি ইন ডিটারমিনেশন অফ পজিশন, ∇x দিয়ে ধরবো। আর
ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা, ভরবেগ নির্ণয়ের অনিশ্চয়তা, এটাকে ডেল পি দিয়ে ধরবো, আনসার্টেনটি ইন ডিটারমিনেশন বা মেজার অফ মোমেন্টাম, এটাকে ডেল পি। দেখ তোদের ইংলিশ ভার্সন যারা আছিস তাদেরকে বলছি, তাদের যারা ছায়াপ্রকাশের বইটাকে পড়িস তাদেরকে এখানে বলছে শুধু আনসার্টেনটি ইন মোমেন্টাম আর আনসার্টেনটি ইন পজিশন, ডিটারমিনেশন শব্দটাকে দেয়নি, এটা কিন্তু ভুল। এইটা একদম খুব পরিষ্কার ভুল, ভুল লিখেছে, একদম কারেকশন করবি, বলে দিলাম কেন কারেকশন করবি। ভরবেগের কোনো অনিশ্চয়তা নেই, ভরবেগ আছে, অবস্থানটার ওই তিনটে ব্রেড যে ফ্যানের ঘুরছে অবস্থানটা একটা পার্টিকুলার আছে, আমরা নির্ণয় করতে পারছি না, দোষটা আমাদের। তুই নির্ণয় করতে পারছিস না, আমি নির্ণয় করতে পারছি না। নির্ণয় ক্ষেত্রে, ডিটারমাইনের ক্ষেত্রে অনিশ্চয়তা, ভরবেগটা বা অবস্থানটা এর মধ্যে কোনো অনিশ্চয়তা নেই। বুঝা গেল কথাটা? এটা কিন্তু যেন মাথায় থাকে। তাহলে এই ডিটারমিনেশন শব্দটাকে বা মেজার শব্দটাকে জুড়ে দিবি। হাইজেনবার্গ বললো এই দুটো অনিশ্চয়তার গুণফলের মিনিমাম ভ্যালু, সর্বনিম্ন মান, মিনিমাম সর্বনিম্ন মান h/4π। তাহলে হাইজেনবার্গের যে ইকুয়েশনটাকে যেটাকে ও দাঁড় করা হলো ডেল পি ইন্টু ডেল এক্স গ্রেটার দেন h/4π, অর্থাৎ h/4π থেকে বেশি হতে পারে কিন্তু কম হতে পারে না, এটা যেন মাথায় থাকে। মানে h/4π ইন্টু 5 হতে পারে, h/4π ইন্টু 1 হতে পারে, h/4π ইন্টু 2 হতে পারে, কিন্তু ডেল পি ইন্টু ডেল এক্সের ভ্যালু h/4π ডিভাইডেড বাই 2 কিন্তু হবে না, এটা যেন মাথায় থাকে। বেশি হতে পারে, কম হতে পারে না। এইটা দেখ, এবারে ডেল পি সমান আমরা বলতে পারি ডেল এমভি, পি মানে হচ্ছে ভরবেগ, ভর, মাস আর ভেলোসিটি, তাহলে অর ডেল ভি ইন্টু ডেল এক্স গ্রেটার দেন ইকুয়াল টু h/4π, এনটা নিচে নেমে গেল, এটাও কিন্তু একটা ইকুয়েশন। এবং তোদের এখানে আমি এখানে আরেকটা জিনিস বলবো যে এনার্জি আর টাইমের বেলাতেও কিন্তু এই ইকুয়েশনটা প্রযোজ্য। ধর একটা সিস্টেমের টোটাল লাইফ টাইম কতদিন, ধর ইউনিভার্স কতদিন বাঁচবে এবং ইউনিভার্সের টোটাল যে এনার্জি, এই দুটোর ক্ষেত্রে একটা আনসার্টেনটি কাজ করে, কতদিন বাঁচবে আর কতটা এনার্জি, এর মধ্যেও একটা আনসার্টেনটি কাজ করে। এটাকেও কাজে আমাদের এই হাইজেনবার্গের আনসার্টেনটিটা কাজে লাগিয়ে এগুলোরও কিন্তু আমরা বার করতে পারি। যেমন কি সেক্ষেত্রেও ডেলি ইন্টু ডেল টি গ্রেটার দেন ইকুয়াল টু h/4π, এটাও কিন্তু ডেলিটা হচ্ছে এনার্জি, একটা সিস্টেমের এনার্জি, একটা স্টেটের বা একটা সিস্টেমের, একটা সিস্টেম বা একটা স্টেট অবস্থা বা দশা, তার টোটাল এনার্জির আনসার্টেনটি, টোটাল এনার্জি ক্যালকুলেশনের, এনার্জিটা ডিটারমিনেশনের আনসার্টেনটি, একটা শক্তি নির্ণয়ের অনিশ্চয়তা আর সময়কাল নির্ণয়ের অনিশ্চয়তা। এটা হচ্ছে লাইফ টাইম যে নির্ণয় ক্যালকুলেশন করবি, ডিটারমাইন করবি, তার যে আনসার্টেনটি সেটা হচ্ছে ডেলটি। এটার মিনিমাম ভ্যালু হবে h/4π, অর্থাৎ গ্রেটার দেন ইকুয়াল টু h/4π। h/4π এর থেকে বেশি হবে কিন্তু কম হবে না। এটাও হাইজেনবার্গের একটা কনসেপ্ট, ম্যাথামেটিক্যাল কনসেপ্ট। এবারে কথা হচ্ছে যে এটা কী করে এলো, এটা কিন্তু তোদের দরকার নেই করার, এটা একটা বিরাট বড় ডেরিভেশন আছে, আমাদের দরকার হয় না, এটাকে অযথা সময় নষ্ট করে লাভ নেই, তোরা শুধু এইটুকুকে মনে রাখবি। বোঝা গেল? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি আজকে আমরা শেষ করলাম। পরের দিন শেপ অফ দ্য অরবিটাল পড়াবো, আরেকটা ইন্টারেস্টিং ক্লাস এবং সোজা ক্লাস। প্রথমটা একটু তোদের গোলমাল লাগতে পারে, কারণ পুরোটা আমাদের সিলেবাসে নেই, এই জায়গাটাকে খুব মনে রাখার মতন ব্যাপার। তো সেই জায়গায় কী কী জায়গাগুলো মনে রাখতে হবে সেগুলোকেও আমি পরের দিন বলবো। তাহলে এখান থেকে আজকে এখানে ক্লাসটাকে আমি শেষ করছি। এই জায়গাটা, এই তিনটে ইকুয়েশনকে এটা এবং এটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিতে মনে রাখিস। এটা কী করে এলো ডেরিভেশনটা তোদের দরকার নেই করার। আবার বলছি, এটা শুধু এই ইকুয়েশনটা শুধু তিনটে মনে রাখিস এবং এই ক্লাসটাকে ভালো করে ফলো করবি। তোদের হোমওয়ার্ক আমি ওয়েবসাইটে অ্যাসাইনমেন্ট সেকশানে কিন্তু দিয়ে দেবো, তোরা ওইখান থেকে ডাউনলোড করে নিবি, পিডিএফ হিসেবে দেবো, ওগুলো ডাউনলোড করবি, উত্তরগুলো তারপরে ওয়েবসাইটে যারা পিডিএফ দিতে পারবি ওয়েবসাইটে দিয়ে দিবি, অ্যাসাইনমেন্ট হিসেবে তারা সাবমিট করে দিবি। যারা পারবি না তারা হোয়াটসঅ্যাপে দিবি, কিছু করার নেই, হোয়াটসঅ্যাপে দিবি। কিংবা এটাকে তোদেরকে উত্তরটাকে দেওয়ার দরকার নেই অ্যাসাইনমেন্টে, তোরা সবাই হোয়াটসঅ্যাপেই উত্তরটা দিবি। শুধুমাত্র অপশানগুলো কয়েকটা হোমওয়ার্ক দেবো, সেখানে শুধু অপশান MCQ লেভেলের হোমওয়ার্ক দেবো, সেখানে শুধু অপশানগুলো দিলেই হয়ে যাবে।
তাহলে হোয়াটসঅ্যাপে এবং আমাকে আলাদা আলাদা মেসেজ করিস না, খুঁজতে খুব সমস্যা আছে। একসঙ্গে 11-12 রিপিটার্সরা মেসেজ করছে, 200 জনকে কভার করা, কেউ হয়তো মিস হয়ে যাচ্ছে তাড়াহুড়োতে, দেখতে গিয়ে কেউ মিস হয়ে যাচ্ছে, সেটা মুশকিল হচ্ছে। তাহলে গ্রুপে মেসেজ করবি, সবগুলো চোখে পড়বে, দেখতে পাবো যে কেউ। আর কাউকে যদি হোমওয়ার্কটা আমার না চেক হচ্ছে, তাহলে আমাকে মনে করে দিবি, স্যার আমার হোমওয়ার্কটা আপনার চেক করা হয়নি, তাহলে মিস হয়ে যাচ্ছে, টান থেকে স্ক্রল করতে গিয়ে মোবাইলটা চলে যাচ্ছে, ক্রস করে বেরিয়ে যাচ্ছে। অতজনের হোমওয়ার্ক একসঙ্গে দেখছি, সমস্যা হচ্ছে। তোরা এটা করবি, তোরা গ্রুপেই দিবি এই হোমওয়ার্কটা, যেগুলোকে বলবো আলাদা করে দিবি, সেগুলো আলাদা করে দিবি, ঠিক আছে? তাহলে আজকে চলি, বাই, ভালো থাকিস।